ইমরান খানের চোখে পাকিস্তান ঠিক কেমন? আচ্ছা, চলুন আজ আমরা এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করি। তার লেখা বই পাকিস্তান একটি ব্যক্তিগত ইতিহাস, এই বইটার গভীরে গিয়ে আমরা দেখব একটা গোটা দেশের গল্প, তার সবচেয়ে বিখ্যাত সন্তানদের একজনের চোখে। দেখুন, এই বইটার সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে লেখকের নিজের জীবনের স্মৃতি আর তার দেশের যে তোলপাড় করা ইতিহাস দুটো যেন একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে। মানে এটা শুধু একজন ব্যক্তির জীবনের গল্প না, এটা আসলে তার চোখ দিয়ে দেখা পাকিস্তানের জন্ম, তার সংকট আর সম্ভাবনার একটা জীবন্ত দলিল। গল্পটা কিন্তু শুরু হচ্ছে একেবারে মাঝখান থেকে, একটা চরম উত্তেজনার মুহূর্ত দিয়ে। বইয়ের ভূমিকাতেই ইমরান খান একটা মুখোমুখি সংঘাতের কথা বলছেন। ভাবন্ত তাকে ঘিরে দাঁড়িয়ে আছে প্রায় ২০ জন লোক, আর তাদের মুখে কোনো অভিব্যক্তি নেই, একদম ভাবলেশীন। তাদের উদ্দেশ্য কি কিছুই বোঝা যাচ্ছে না। চলুন সময়টা একটু দেখে নিই। সালটা ছিল ২০০৭ নভেম্বর মাস। প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ তখন দেশে জরুরি অবস্থা জারি করেছেন। আর এই যে রাজনৈতিক ডামাডোল, ঠিক মাঝখানে ইমরান খান হয়ে উঠেছেন একজন পলাতক। হ্যাঁ, নিজের দেশে তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। আর ঠিক এমনই এক সময়ে একজন সাংবাদিকের কাছ থেকে একটা ফোন এলো, আর সেই ফোনে ছিল একটা হাড়হিম করা সতর্কবার্তা। তাকে বলা হলো, দেখুন, বাকি সব রাজনৈতিক নেতাদের তো গৃহবন্দী করা হয়েছে, কিন্তু আপনাকে সোজা জেলে পাঠানো হবে। মানে বোঝাই যাচ্ছিল যে তার জন্য আরও অনেক কঠিন কিছু অপেক্ষা করছে। বিপদটা যে কতটা কাছে চলে এসেছিল সেটা ভাবলে অবাক হতে হয়। পুলিশ তার বাড়িতে ঢোকার ঠিক আগের মুহূর্তে খান দৌড় লাগালেন তার বাগানের দিকে। সেখানে একটা ১০ ফুট উঁচু দেয়াল ছিল। ভাগ্নের সাহায্য নিয়ে কোনোমতে সেই দেয়াল টপকে তিনি পালিয়ে গেলেন। ভাবুন একবার, এক মুহূর্ত দেরি হলেই হয়তো সেদিনই সব শেষ হয়ে যেত। তো সেখান থেকে পালিয়ে ইমরান খান আশ্রয় নিলেন পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে। তার আশা ছিল স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্রদের তিনি একজোট করতে পারবেন। কিন্তু ভাগ্য এখানেও যেন তার সাথে ছিল না। যে ছাত্র সংগঠনকে তিনি তার সহযোগী ভাবছিলেন, তারাই হঠাৎ করে হিংস্র হয়ে উঠল আর তাকে একরকম কোণঠাসা করে ফেলল। পরে একজন পুলিশ ইন্সপেক্টর তাকে যা বলেছিলেন সেটা শুনলে সত্যি গায়ে কাঁটা দেয়। ইন্সপেক্টরটা বলেছিলেন, ওদের প্ল্যান ছিল আপনার হাড়গোড় ভেঙে দেওয়ার, এটাই ছিল ওদের পরিকল্পনা। ভাবা যায় কি ভয়ঙ্কর এক পরিণতি থেকে তিনি যে অল্পের জন্য সেদিন বেঁচে গিয়েছিলেন। এরপর তিনি যখন জেলে, তখন একজন ডেপুটি ইন্সপেক্টরের কাছ থেকে একটা শকিং তথ্য জানতে পারেন। তিনি জানতে পারেন যে পাকিস্তানের জেলগুলোতে থাকা বন্দীদের প্রায় ৬০% আসলে নিরপরাধ। তাদের একমাত্র অপরাধ হল তারা গরিব। এই পরিসংখ্যানটা শোনার পর তার দীর্ঘদিনের একটা বিশ্বাস আরও পোক্ত হল যে এই দেশের আসল সমস্যাটা হল আইনের শাসনের অভাব। আর ইমরান খানের এই ব্যক্তিগত সংকটটাই কিন্তু আমাদের বইয়ের মূল প্রশ্নটার সামনে এনে দাঁড় করায়। প্রশ্নটা হলো যে পাকিস্তান এত আশা, এত স্বপ্ন নিয়ে তৈরি হয়েছিল, সেই দেশটা আখির কীভাবে এতটা অস্থিতিশীল আর অবিচারের জায়গায় এসে পৌঁছাল? এই বড় প্রশ্নটার উত্তর খুঁজতে হলে আমাদের কিন্তু একদম ইতিহাসের শুরুতে ফিরে যেতে হবে, সেই ৪৭ সালে, যখন পাকিস্তান নামের দেশটার জন্ম হয়েছিল, আর তার সঙ্গে ছিল কিছু মহৎ আদর্শ আর লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন। পাকিস্তানের গোড়াপত্তনের মূল ধারণাটা কি ছিল জানেন? একটা ইসলামিক কল্যাণ রাষ্ট্র তৈরি করা। কিন্তু এখানে একটা ব্যাপার পরিষ্কার করে নেওয়া দরকার, এটা কোনো ধর্মরাষ্ট্র বা থিওক্রেসি তৈরির পরিকল্পনা ছিল না, বরং এর ভিত্তি ছিল সমতা, সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার আর গণতন্ত্রের মতো আধুনিক কিছু আদর্শ। আর এই আদর্শগুলোর অনুপ্রেরণা নেওয়া হয়েছিল ইসলামের মূলনীতি থেকেই। তো এই যে বিশাল একটা স্বপ্ন, এর পেছনে প্রধানত দুজন মানুষের অবদান ছিল। একজন হলেন দার্শনিক কবি আল্লামা ইকবাল। তিনি প্রথম একটা স্বশাসিত মুসলিম রাষ্ট্রের ধারণাটা সামনে আনেন। আর অন্যজন হলেন আইনজীবী ও রাজনীতিবিদ মোহাম্মদ আলী জিন্না, যিনি সে স্বপ্নটাকে বাস্তবে পরিণত করেছিলেন। ১৯৪০ সালে জিন্নাহার যুক্তিটা ছিল খুবই সোজাসাপটা। তিনি বলেছিলেন যে হিন্দু এবং মুসলমান আসলে দুটি আলাদা সভ্যতা। তাদের সামাজিক নিয়মকানুন, ঐতিহ্য, জীবন নিয়ে ভাবনাচিন্তা সবকিছু এতটাই আলাদা যে একটা দেশের মধ্যে তাদের একসাথে থাকাটা সংঘাত তৈরি করবেই। তাই তার মতে দুটো আলাদা রাষ্ট্র তৈরি করাই ছিল একমাত্র যৌক্তিক সমাধান। কিন্তু একটা আদর্শ রাষ্ট্র তৈরির স্বপ্ন বাস্তবে রূপ নিতে গিয়ে যা ঘটল, তা ছিল এক কথায় অকল্পনীয়। এক ভয়াবহ বিভীষিকার জন্ম হয়েছিল। ১৯৪৭ সালের দেশভাগ ছিল ইতিহাসের এক অত্যন্ত রক্তক্ষয়ী আর নির্মম অধ্যায়। এই যে ম্যাপটা দেখছেন, এটাই সেই দেশভাগের ভৌগোলিক বাস্তবতা। ব্রিটিশ ভারতকে ভাগ করে জন্ম নিল দুটো দেশ, ভারত আর পাকিস্তান। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো পাকিস্তানের দুটো অংশ,
পূর্ব আর পশ্চিম পাকিস্তান। এদের মধ্যে দূরত্ব ছিল 1000 মাইলেরও বেশি। শুধুমাত্র একটা নতুন সীমান্তরেখা টেনে দেওয়ার ফলে কি হলো জানেন? প্রায় 1,20,00,000 মানুষ রাতারাতি তাদের ঘরবাড়ি ভিটেমাটি থেকে উচ্ছেদ হয়ে গেল। এটা ছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় শরণার্থী সংকটগুলোর একটা, যা চোখের পলকে তৈরি হয়েছিল। আর মানুষ যখন নিজের বাড়ি ছেড়ে পালাচ্ছিল, তখন যে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়, তাতে মৃতের সংখ্যাটা ছিল ভয়াবহ। বিভিন্ন হিসাবে বলা হয় প্রায় 2 লক্ষ থেকে শুরু করে 10 লক্ষেরও বেশি মানুষ সেই সহিংসতায় প্রাণ হারিয়েছিলেন। এই সহিংসার ভয়াবহতা ঠিক কতটা ছিল? ইমরান খান তার বইতে তার এক চাচার কথা বলেছেন, যিনি সেনাবাহিনীতে চাকরি করতেন। সেই চাচা বলেছিলেন, দেশভাগের সময় তিনি যে রক্তপাত দেখেছেন তা দ্বিতীয় বিশ্বযুদ্ধে 4 বছর ধরে যুদ্ধ করার অভিজ্ঞতার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর ছিল। এই যে এত রক্তক্ষয়ী একটা ইতিহাস, এটাকে পেছনে ফেলে চলুন আমরা আবার বইটার মূল আলোচনায় ফিরে আসি। প্রশ্নটা হলো, পাকিস্তানের প্রতিষ্ঠার পেছনে যে এত মহৎ স্বপ্ন ছিল, সেটা কিভাবে একটা অপূর্ণ লক্ষ্যে পরিণত হলো? বইটা কিন্তু এই প্রশ্নের উত্তরটা একটা বেশ অন্যরকমভাবে দিয়েছে। এখানে ইমরান খানের নিজের জীবনের যে পথ চলা, সেটাকে একটা আয়নার মতো ব্যবহার করা হয়েছে। আর সেই আয়নার মধ্যে দিয়েই পাকিস্তানের বড় বড় ঐতিহাসিক ঘটনাগুলো যেন ফুটে উঠেছে। মানে একদিকে তার অক্সফোর্ডে পড়াশোনা, তার অবিশ্বাস্য ক্রিকেট ক্যারিয়ার, তার সমাজসেবা, আর ঠিক তার সমান্তরালে এগিয়েছে পাকিস্তানের ইতিহাস, ভারতের সাথে যুদ্ধ, আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসন কিংবা 9/11-এর মতো ঘটনা। সব মিলিয়ে বইটার মূল বক্তব্যটা তাহলে কি দাঁড়ালো? বক্তব্যটা হলো, পাকিস্তান আজকে যে বড় বড় সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, তার আসল কারণটা হলো দেশটা তার প্রতিষ্ঠার যে মূল ভিত্তি ছিল, অর্থাৎ সামাজিক ন্যায়বিচার আর সমতার আদর্শ, সেখান থেকে অনেক অনেক দূরে সরে গেছে। আর একদম শেষে এসে বইটা আমাদের সবার সামনে একটা খুব মৌলিক প্রশ্ন রেখে যায়, যে একটা দেশ ন্যায় বিচারের স্বপ্ন নিয়ে জন্ম নিল, সেই দেশটা কিভাবে নিজের পথ থেকে এতটা সরে যেতে পারে। আর তার থেকেও বড় প্রশ্ন হয়তো এটা, যে সেই দেশটা কি আদৌ কোনোদিন তার প্রতিষ্ঠার সেই মহৎ আদর্শে ফিরে যাওয়ার পথটা খুঁজে পাবে।